অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআই হিয়ারিং এ ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং এর নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 15 বছরের কম। সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। নির্বাচন কমিশনের দাবি, অমর্ত্য সেনের নাম 2002 তালিকায় নেই। শান্তভানু সেন অমর্ত্য হয়ে ফর্ম ফিল আপ করেছেন। মা অমিতা সেনের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিশ ইস্যু। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া। মোহাম্মদ শামি, যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। অমর্ত্যই নরম, দিলীপ গরম সুকান্ত। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, তো আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। দেব স্বামীকে এসআইআর শুনানির নোটিশের ব্যাখ্যা কমিশনের। এসআইআর ফর্ম সম্পূর্ণ করেননি সাংসদ অভিনেতা দেব। একইভাবে স্বামীর এসআইআর ফর্মও অসম্পূর্ণ। দেব স্বামীকে নির্দিষ্ট নথি নিয়ে শুনানিতে হাজিরার নোটিশ। দুজনেরই এসআইআর ফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য মেলেনি। দেব স্বামীকে নোটিশ নিয়ে কমিশনের ব্যাখ্যা। কমিশনের নিয়ম মেনে হিয়ারিং এ যাবেন, নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দেব। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে, সেটাকে আমি ফলো করব। এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসারই কথা। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাইকে ৪র্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, রাজনীতি নেই, এটা আমি চাই। এবং রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো। এবার কমিশনই এফআইআর করবে বিএলওদের বিরুদ্ধে। বিএলওদের ফিরে হুঁশিয়ারি কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হলে সরাসরি এফআইআর। শুনানির নোটিশ বা শুনানি ঘিরে অভিযোগে কড়া পদক্ষেপ। এসআইআর হয়রানি নিয়ে ফের কমিশনে তৃণমূল সিইওকে স্মারকলিপি। এসআইআর হিয়ারিং এর নামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ। ইতিমধ্যেই এসআইআর কে কেন্দ্র করে বাংলায় মৃত্যুর মিছিল চলছে। আমরা বললাম যে আপনাদের আমরা বারংবার অনুরোধ করেছিলাম, যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা হিয়ারিং এ আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অ্যাকচুয়ালি এর কোনো তথ্য তালিকা কারুর কাছে নেই। একটা বিধানসভায় প্রায় 40 থেকে 50 হাজার লোককে হিয়ারিং এ ডাকতে হবে। আপনি বলুন তো, 1 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব?
পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর। বাঁকুড়ার তালডাংরায় সভা থেকে হুঁশিয়ারি। তালডাংরায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন আপনার থানার এরকম অবস্থা করবো আমি এসে। আপনার থানা কিন্তু আর ভালো থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম। পরিষ্কার বলে যাচ্ছি, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে পাল্টা হিসাব হবে। কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেসের সেই তাদের পাল্টা ব্যবস্থা হবে। আইসি সাহেব আপনাকে আরেকবার বলছি, এসপি কে এখানে তাকেও বলে দিচ্ছি, এসে লাগাতার এমন ধর্ণা করবো এবং আপনার থানার এমন অবস্থা করবো, এই থানা বলে আর কেউ চিনতে পারবে না, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র মনে হবে। রাইসিকে হুঁশিয়ারি সুকান্তর। আর মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন, এর মধ্যে অনেকেই পুরনো। বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি, তাদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি। নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য, এবার তাঁরা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য, রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ, তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে। যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ইটাহারে অভিষেকের রোড শো। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি। ইটাহারে অভিষেকের রোড শো। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকদের বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করেছিল, আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি, ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে শুভেন্দু। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, আর শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণালের।
এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি। প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ শান্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দলের বিভিন্ন শীর্ষ কমিটিতে ছিলেন, তারা যদি একটা ভিডিও বেরোবার পর বিভিন্ন কারণে দলবদল করে থাকেন, তাহলে এই বিশেষণগুলো কার প্রাপ্য, আমার মনে হয় ওনার আয়নায় মুখ দেখে নেওয়া উচিত। 24 ঘন্টার মধ্যেই বক্তব্য বদল, মন্ত্রী কেন বুথ সভাপতি হতেও চান না। গতকাল মন্তব্য দিলীপ ঘোষের, মঙ্গলবার রানাঘাটে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ। অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায়, এখনো দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, আমরা এখানে সরকার গঠন করব, মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন, বুথ সভাপতি হতেও আসেনি, পরিবর্তন করতে এসছে। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো?